তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গশিখাতে। আমি অমিত। তো আজকে আমরা প্রবাবিলিটির সাজেশন নিয়ে আলোচনা করছি। তো এটা শুধু সাজেশন হিসেবে দেখো না, এখানটায় আমরা কিছু ইয়ার কোশ্চেনও যেগুলো রয়েছে, ঠিক আছে, তোমার সেই ইয়ার্স কোশ্চেনেও তোমার এখানটায় ইনক্লুড থাকবে, ঠিক আছে। সেই ইয়ার্স কোশ্চেনগুলোর সঙ্গে সঙ্গে এখানটায় যে ইয়ার্স কোশ্চেনগুলো রয়েছে সেই ইয়ার কোশ্চেনগুলোর সঙ্গে সঙ্গে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমাদের আসবে, ঠিক আছে, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে এখানে আলোচনা করব এবং প্রতিটা টাইপ তোমাদেরকে আমরা একবার করে করে বলে দেবো। তো সেই সমস্ত টাইপগুলোকে একটুখানি দেখে নাও, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এর আগে আমি ভেক্টরেরটাও দিয়েছি, এছাড়াও কোন কোন জিনিসগুলো দরকার আছে সেগুলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো, আমি সেগুলো নিয়ে ভিডিও করে দেবো। এবং তোমার সঙ্গে সঙ্গে আমি পার্টিকুলারলি প্রতিটা টাইপ ধরে ধরে ইয়ারের কোশ্চেন্সও অন্যান্য টপিকগুলো শেষ করে দেবো এবং তার সাথে সাথে প্রতিদিন লাইভ একটা এমসিইউ ক্লাস করানো হবে রাত্রেবেলা করে, ঠিক আছে। তাই জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রেখো, ঠিক আছে। তো বেশি না কথা বাড়িয়ে আমরা এখানে টপিক থেকেই শুরু করে দিই। এখানে উদাহরণ এবং অনুশীলনী উভয় থেকেই যেগুলো দরকার রয়েছে সেই ধরনের জিনিসগুলো এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো পি অফ এ বাই বি দিয়ে দিয়েছে 0.75, বি বাই এ দিয়ে দিয়েছে 0.6, পি অফ এ দিয়ে দিয়েছে 0.4। তাহলে আমাকে বের করতে বলেছে পি অফ এ কমপ্লিমেন্ট বাই বি কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে আমাদের জানতে হবে এ কমপ্লিমেন্ট বাই বি কমপ্লিমেন্টের সূত্র কী রয়েছে। তাহলে এটা ফর্মুলা হয়ে যাবে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই পি অফ বি কমপ্লিমেন্ট। কেন এটা কোন সূত্রটা হলো না, এটা তোমাদের একটা সূত্র ছিল পি অফ এ বাই বি কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে, সেখানটা আমরা লিখতাম পি অফ এ ইন্টারসেকশন বি বাই লিখে দিতাম পি অফ বি। সেম এখানটা শুধু কমপ্লিমেন্ট করা রয়েছে। এবারে তাহলে এখানে কি কি দেখছো, তাহলে এখানটায় দেখো আমার এখানটায় পি অফ যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট রয়েছে এইটার মান আমার এখানটায় দেওয়া নেই। তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বের করতে গেলে এটাকে আমরা লিখতে পারি পি অফ এ, তোমার এই যে ইন্টারসেকশন ছিল তাই না, তাহলে এটা হয়ে গেল ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। এটা কিসের সূত্র অনুযায়ী এলো বাবা? তা এটা আমাদের ডি মর্গ্যানসের সূত্র অনুযায়ী এলো। এবার কমপ্লিমেন্টটাকে তুলে নাও, 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। তাহলে আমাদের কি বের করতে হবে? এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে, এটা আমাদের লক্ষ্য। আর যে পি অফ বি কমপ্লিমেন্ট মানে পি অফ বি কমপ্লিমেন্ট মানে হয়ে গেল 1 মাইনাস পি অফ বি, ঠিক আছে। তাহলে আমাদের পি অফ বি লাগবে, এই দুটো জিনিস আমার লাগবে, সেই দুটো জিনিস এই ফর্মুলা দিয়ে বের করে নিলাম। তাহলে একটা কি লাগছে? এ ইউনিয়ন বি এর মান আর পি অফ বি এর মান। এবারে দেখো এই সূত্রটাকে যদি আমি একটু এক্সটেন্ড করাই তাহলে মানে এখানে আমরা কি বলতে পারি, এখানে বলতে পারছি যে পি অফ এ ইন্টারসেকশন বি মানে আমরা বলতে পারছি পি অফ এ বাই বি ইন্টু পি অফ বি। তার মানে যদি আমি পি অফ বি গুণ করি তাহলে এ বাই বি হবে, তাই না। আর তাহলে এখানটায় আমার কার কার মান দেওয়া আছে দেখো, এ বাই বি এর মান দেওয়া আছে। এ বাই বি এর মান হলো 0.75 আর পি অফ বি এর মান আমার নেই। তাহলে পি অফ বি এর মান এখানটায় আমাদের বের করতে হবে, তার জন্য পি অফ এ ইন্টারসেকশন বি এর মানও লাগে। তাহলে এই সূত্রটাকে বসানোর আগে আমার একটা কাজ করে নেওয়া দরকার। দেখো আমি জিনিসগুলোকে বুঝিয়ে দিচ্ছি, সিকোয়েন্স অনুযায়ী একটু তোমরা সাজিয়ে নিও, ঠিক আছে। তো এখানটায় আমার আগে যদি আমি এটাকে ইউজ করি যে পি অফ এ ইকুয়াল ইন্টু পি অফ বি বাই এ, তাহলে ফর্মুলাটা এরকম হয়ে গেল না যে পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটাও তোমার এ ইন্টারসেকশন বি এর একটা ফর্মুলা। এখানে পি অফ এর মান দেখো বইতে দেওয়া, মানে কোশ্চেনে দেওয়া রয়েছে 0.4। তাহলে এখানটায় পি অফ বি বাই এ সেটাও দেওয়া আছে 0.6। তাহলে এখান থেকে পেয়ে গেলাম পি অফ এ ইন্টারসেকশন বি এর মান। তাহলে 4 6 24, তাহলে 0.24। তাহলে হয়ে গেল পি অফ এ ইন্টারসেকশন বি এর মান। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি। তাহলে পি অফ বি এর মান এই যে এইখান থেকে এবার বের করে নেবো। দেখো এ ইন্টারসেকশন বি এর মান পেলে 0.24 24, আর তাহলে এখানে ইন্টু পি অফ বি হয়ে গেল। তাহলে এখানটায় তাহলে 0.24 মানে 24/75 হয়ে গেল তোমার পি অফ বি এর মান। ওকে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে গেলাম আর এখানটা হলো পি অফ বি পেয়ে গেলাম। এখানে এ ইউনিয়নের মান বসাতে হবে। তাহলে এখানটায় ইন্টারসেকশন পেয়েছি, তাহলে ইউনিয়নের ফর্মুলা বসাও যে এ ইউনিয়ন বি মানে হয়ে গেল কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এইটা এদিকে পাঠিয়ে দাও। তাহলে এ ইন্টারসেকশন বি মানে হয়ে গেল প্রবাবিলিটি অফ, তাহলে এখানটা হয়ে গেল পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। তাহলে এ বির মান বসিয়ে দাও, এ দেওয়া আছে 0.4, ঠিক আছে। তাহলে 0.4 প্লাস পি অফ বি এটাকে কেটে ছোট করে আমরা করতে পারি 8, এটা হলো 25। তাহলে 4 25 সঙ্গে 100 মানে 32, তার মানে
0.32 মাইনাস এ ইউনিয়ন বি এর মান কত পেয়েছি আমরা, এ ইউনিয়ন বি এর মানটা আমরা বের করব, তাই না? এ ইউনিয়ন বি এর মানটাই বের করব। তাহলে এটা চেঞ্জ করার কোনো দরকারই ছিল না, এখানে ইন্টারসেকশনের মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। পি অফ এ ইউনিয়ন বি বের করছি, তো তাহলে ইন্টারসেকশনের মানটা আমরা পেয়ে গেছি 0.24, 0.24, ওকে 0.24। তাহলে এটা হয়ে গেল 0.72 মাইনাস 0.24, তার মানে হলো 8 4 12, 5 মানে হলো 440, 0.48। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে 1 মাইনাস 0.48 মানে 0.52 হয়ে গেল, আর এটা হয়ে গেল পি অফ বি এর মান পেয়েছি আমরা কত, 0.32 মানে 0.68 হয়ে গেল, তাই না? তাহলে এখানটা হয়ে গেল দেয়ারফর আমি যদি এটাকে 1 নাম্বার দিয়ে রাখি, তাহলে 1 নাম্বার থেকে আমরা কি পাচ্ছি যে পি অফ এ কমপ্লিমেন্ট বাই বি কমপ্লিমেন্ট মানে হয়ে গেল এখানে 0.52 আর 0.68, তার মানে হলো 52/68। এবার এটাকে ভাগ করে আমরা দশমিকে নিয়ে যেতে পারি, আর নাহলে ভগ্নাংশে রেখে দেবো। এখানটা যেহেতু সব মানগুলো দশমিকে দেওয়া আছে, তাই জন্য চেষ্টা করবে দশমিকে দেওয়ার, আর যদি ভাগ না মেলে দশমিকের পরে দুটো ঘর পর্যন্ত তোমরা করে রেখে দেবে, ওকে। এরপরে দেখো কি বলছে, এ মাইনাস বি দেওয়া রয়েছে, আর পি অফ এ দেওয়া রয়েছে, পি অফ বি দেওয়া রয়েছে। বলেছে এ ও বি ঘটনার মধ্যে কেবল বি ঘটনাটা ঘটার সম্ভাবনা এখানটা আমাকে বের করতে বলেছে। তাহলে দুটোর মধ্যে শুধু একটা বের করতে হবে, যেটা হলো পি অফ বি, এই ঘটনাটা ঘটার সম্ভাবনা আমাদেরকে বের করে দিতে হবে। এখানটায় মনে রাখতে হবে যে এই যে দুটো যদি ঘটনা এ বি আর একটা হলো এ মাইনাস বি, এই দুটো ঘটনা কিন্তু পরস্পর পৃথক। তার মানে এ ইকুয়ালসটা আমরা কি লিখতে পারি, যে এ বি প্লাস এখানটায় হয়ে গেল এ মাইনাস বি, ওকে, যদি এ হয়। আর যদি আমাদের বি বের করার থাকে, তাহলে আমরা করব এ বি প্লাস এখানটা হয়ে গেল বি মাইনাস এ। এবার প্রবাবিলিটি বসাও, তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ বি, ঠিক আছে, প্লাস প্রবাবিলিটি অফ এখানটা হয়ে গেল এ মাইনাস বি। তাহলে এ বির মান যদি বের করো, তাহলে প্রবাবিলিটি অফ এর মান দিয়েছে হাফ, আর এ মাইনাস বি এর মান দিয়েছে 1/3, তাহলে প্রবাবিলিটি অফ এ বি হয়ে গেল, তার মানে হলো 1/6। এটার মান কার পেলে, প্রবাবিলিটি অফ এ বি। সেম ভাবে এখানটায় আমরা বসিয়ে প্রবাবিলিটি অফ বি মাইনাস এর মানটা বের করে নিতে পারবো। তাহলে এখানটায় প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে, ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ বি প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এ। তার মানে এখানে প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া আছে 1/3 মাইনাস এখানটা এটা হলো 1/6, প্রবাবিলিটি অফ বি মাইনাস এ। তার মানে হলো এখানে হলো 6, তার মানে হলো 3 দুগুণে 6 মানে 1/6। এটাও তুমি পেয়ে গেলে প্রবাবিলিটি অফ বি মাইনাস এর মান। তার মানে কি বোঝা যাচ্ছে না, এ ও বি ঘটনা দুটোর মধ্যে কেবল বি ঘটার সম্ভাবনা হলো কত, 1/6। ঠিক আছে, তুমি এটা থেকেই আমরা অ্যান্সারটাকে বলে দিতে পারবো। সেম ভাবে এখানটায় দুটো ঘটনার ক্ষেত্রে আমার এখানটায় এটা প্রমাণ করতে বলেছে যে এ বি এর মান আর এ প্লাস বি এর মান দুটোর মানই একই হয়, মানে 1 হয়। তাহলে আমরা একটা ফর্মুলা যদি এ ও বি এর ক্ষেত্রে বলি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ইউনিয়ন না লিখে প্লাস লিখবো, তাহলে এখানটায় ইকুয়ালসটা আমরা কি বলতে পারি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন মানে হলো এ বি। তাহলে এখানটা এ আর বি এর মান দুটোর জনের মানই 1 বসিয়ে দিয়েছে, তাহলে প্রবাবিলিটি অফ এ বি, তাহলে এখানটা এসে গেল 2 মাইনাস প্রবাবিলিটি অফ এ বি। এই দুটো এটা এরকম ভাবে এলো। তাহলে আমরা যদি বলি যে যেহেতু এই যে এ ইউনিয়ন বি এর মানটা মানে এ প্লাস বি এর মানটা অলওয়েজ লেস ইকুয়ালস টু 1 হয়, তার মানে আমাদের এই মানটা যে 2 মাইনাস পি অফ এ বি এটাও লেস দ্যান 1 হবে। তার মানে এটা কি হয়ে গেল, পি অফ এ বির মানটা কি হয়ে গেল, গ্রেটার ইকুয়ালস টু 1। এবারে পি অফ এ বি এটার মানটা তো গ্রেটার দেন 1 হতে পারে না। পি অফ এ বি মানে কি, পি অফ এ ইন্টারসেকশন বি, কোনো কিছুর প্রবাবিলিটির মান গ্রেটার দেন 1 হতে পারে না। তার মানে সেটার মান কি হবে, অবশ্যই পি অফ এ বির মানটা এখানটা ইকুয়ালস টু 1 হবে। তাহলে এটা হতে পারে না, যা অসম্ভব। তাই জন্য আমরা এই কন্ডিশন থেকে বলতে পারি পি অফ এ বির মান 1। আর পি অফ এ বির মান যদি 1 হয়, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে পি অফ এ বির মান যদি 1 হয়, তাহলে যে কোনো একটা ইকুয়েশন বসিয়ে দিয়ে পি অফ এ প্লাস বি এর মান বের করে নাও। ঠিক আছে, তাহলে পি অফ এ প্লাস বি এর মান আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এ বি এ প্লাস বি এই সেম জিনিসগুলোকে আমরা বের করে নিই। যে কোনো জায়গায় না বসিয়ে তুমি এই জায়গাটাতেই বসাতে পারো, এই যে এই কন্ডিশনটা পেয়েছি। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে আমি বলে দিই। তাহলে এই যে কন্ডিশনটা পেয়েছি সেই জায়গাটা আমরা লিখি। তাহলে আমরা কি লিখছি, যে পি অফ
হ্যাঁ, তাহলে এখানটা হয়ে গেল a প্লাস বি সমান সমান পি অফ এ প্লাস পি অফ বি, ঠিক আছে, মাইনাস পি অফ এ বি। এটা যখন আমার হয়ে গেল তাহলে এটার মান 1, ঠিক আছে, তাহলে a প্লাস এটা 1 প্লাস 1 মাইনাস 1, তাহলে এখানে পড়ে থাকলো 1, তাহলে a প্লাস বি এর মানও 1 আর a b এর মানও 1, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। সেম ভাবে পাশার অঙ্কগুলোও দেয়। পাশার অঙ্কগুলো কি বলছে, ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দেওয়া হলো, তাহলে কটা পাশা গড়িয়ে দিয়েছে, দুটো ঝোঁকশূন্য পাশা, তাহলে একটা পাশাতে যদি 6টা রেজাল্ট হয় পরের পাশাতেও 6টা, তার মানে এখানে টোটাল আউটকাম কত, 36টা, ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল 36টা আউটকাম, যেটা আমরা বলছি যে আমাদের বাংলায় যেটা বলা হয় নমুনা বিন্দু। তাহলে নমুনা বিন্দু, নমুনা বিন্দুর সংখ্যা হয়ে গেল 36টা। এবারে তোমার ফেভারেবল আউটকাম কি আছে, সমষ্টি 10 বা 10-এর বেশি বলেছে, তাহলে এখানটায় 10 বা 10-এর বেশি যদি হয় তাহলে কত কত 10 বা 10-এর বেশি হতে পারে, তাহলে 4 6 10 হতে পারে, 5 5 10 হতে পারে, আর কি হতে পারে, আরেকটা 5 6 11 হতে পারে, ঠিক আছে, 5 6 11 হতে পারে, তাহলে 4 6 আছে মানে 6 4 আসবে, 5 5 হবে না, এটা 6 5 11 হয়ে গেল, আরেকটা এক্সট্রা আসবে কত, 6,6, তাহলে কতগুলো পেলে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা, তাহলে যে সম্ভাবনা বের করতে বলেছে ওটা তোমরা পুরোটা কথায় লিখে করবে, তাহলে সম্ভাবনা এটা হয়ে গেল 6/36 মানে হলো 1/6। বইতে অনেক সময় না অনেক কিছু কমপ্লেক্স করে তোমরা জিনিসগুলোকে এটা বুঝে নিজের মতন করে সোজা করে লিখলেও তোমরা ফুল মার্কসই পাবে, সেটা নিয়ে কোনো মানে সংশয় থাকার কথা না বা কোনো চিন্তা করার কোনো বিষয় না। এখানটা দেখো কোশ্চেনগুলোকে বুঝতে হবে, একদম পাতি ফর্মুলার ওপরেই অঙ্কগুলো হয়ে যায়, যেমন একটা থলিতে 6টা লাল বল বলেছে আর 4টা সাদা বল বলেছে, ঠিক আছে। এবার এখানটায় কি করতে হবে, যে থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি করে বল দুবার তোলা হচ্ছে, তাহলে এই যে একটা কন্টেনার, এখানে কি আছে, 6টা লাল বল আছে আর 4টে এখানে হোয়াইট বল আছে, তাহলে আমি দুটো বল তুলছি একবার করে, প্রথম তোলা বলটি দ্বিতীয় তোলার আগে পুনঃস্থাপিত হয় না, তাহলে ফার্স্ট কন্ডিশনে পুনঃস্থাপিত হচ্ছে না, তাহলে প্রথমে যখন তুমি বলটা তুলছো দুটি বলই এখানে কি তোলা হচ্ছে, সাদা বলেছে, তাহলে প্রথম তোলা বলটা সাদা যদি হয়, প্রথম তোলা বলটা লিখে একটুখানি করে দিচ্ছি, তোলা বলটি সাদা, তাহলে এখানটা যদি প্রথম তোলা বলটা সাদা হতো, টোটাল বল কত, 6 4 তোমার রয়েছে এখানে 10টা, ঠিক আছে, তাহলে কটা আছে, 4টে, তাহলে এখানটা কত পেয়ে গেলে, 4/10, তাহলে প্রথম তোলা বলটা সাদা। তুমি এখানে কম্বিনেশন করেও দেখাতে পারো যে 10টার মধ্যে একটা বল তুলছি, 4টের মধ্যে দিয়ে একটা বল তুলছি, সেই হিসাবে তোমরা কম্বিনেশন করো এখানটায় সেম ভাবে অঙ্কটাকে বসিয়ে রাখতে পারো। তো এই 4C1 10C1 মানে এটা 1ই হয়, সেই জন্য আমি এরকম ভাবে করে রাখলাম। যদি তোমরা এমনি বলো যে আমরা প্রথমে 10টার মধ্যে দিয়ে কটা বল তুলছি, একটা, তাহলে 10C1, আর হোয়াইট বল কটা আছে, 4টের মধ্যে দিয়ে একটা তুলছি, তাহলে 4C1, সেম ভাবে এটা 4/10ই আসবে, তাই জন্য আমি ওটাকে ওরকম ভাবে লিখে দেখালাম। এবারে হলো দ্বিতীয় তোলা বলটা, দ্বিতীয় তোলা বলটা কি হতে হবে, সাদা হতে হবে। এবার দেখো পুনঃস্থাপিত করলে না মানে বলটা রাখোনি, তাহলে বল সংখ্যা কমে গেল, কতগুলো হয়ে গেল, 9টা হয়ে গেল, তাহলে 9C1 হয়ে গেল। আর তোমার সাদা বল একটা তুলে নিয়েছে, তাহলে কতগুলো সাদা বল পড়ে রইলো, 3টে, তার মধ্যে দিয়ে কটা তুলছে, একটা, তার মানে হয়ে গেল 3/9। তাহলে এটা যদি আমাকে সম্ভাবনা বের করতে দেয়, সেটার কত হয়ে গেল, 4/10, ঠিক আছে, 4/10 ইন্টু 3/9, ওকে, এটা কেটে দিলে 1 এর 3 এসে যায়, তাহলে 4/30 এরকম তোমার একটা অ্যান্সার আসবে, ঠিক আছে। এটাকে তুমি কেটে ছোট করতে পারো, 2/15 করতে পারো, ওকে। আচ্ছা, এবার 2 নম্বর যেটা বলেছে পুনঃস্থাপিত করছে, তাহলে প্রথম তোলা বলটাতে কন্ডিশন একই থাকে, তাহলে ফার্স্ট আমি শর্টে লিখছি বল, ঠিক আছে, ফার্স্ট বলের কন্ডিশনটা এটা সেই 4/10ই থাকবে। এবার দ্বিতীয়র ক্ষেত্রে শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, দ্বিতীয় বল যেটা, দ্বিতীয় বলের ক্ষেত্রে কি চেঞ্জ হয়েছে না, তুমি বলটাকে আবার দিয়ে দিচ্ছ, তার মানে সেই নিচ বল সংখ্যা সেই 10ই থাকবে, হ্যাঁ, আমি সি আর দিয়ে দেখাচ্ছি না, তোমরা ওই সি দিয়ে লিখে দেখাবে, সেই 10টাই থাকবে। আর তোমার সেই 4টে বলের মধ্যে সেই 4টে বল যেটা তুমি তুলছিলে সেখানেও 4টে বল, একটা যেমন কমে এখানে যাচ্ছিল, এখানে আর কমবে না, সে রেখে দিচ্ছ বলে সেটাও 4/10 হবে, তাহলে মোট যে সম্ভাবনা, ঠিক আছে, সেই সম্ভাবনা যেটা তোমার আসবে সেটা হলো 4/10 ইন্টু 4/10, তার মানে এখানে কি হয়ে গেল, 16/100, তাহলে 4 দিয়ে কাটলে 4 4 16, 4 25 100, তাহলে 4/25, এরকমই আমাদের অ্যান্সার আসা উচিত, ওকে। আচ্ছা, তারপরে দেখো সেই একই রকম অঙ্ক, একটা থলিতে 8টা সাদা বল 7টি কালো বল আছে, তাহলে ঠিক আছে, তাহলে এই একটা কন্টেনার যেখানে 8টা সাদা বল আছে 7টা কালো বল আছে, তাহলে এরকম ভাবে আমরা কোশ্চেন পড়বো, থলি থেকে একটা উদ্দেশ্যহীনভাবে বল তোলা হলো, তারপর একটি থলিতে রাখা হলো যার মধ্যে 5টা সাদা ও 4টি কালো বল আছে, তার মানে আরেকটা থলিতে রাখছে যেখানে 5টা হোয়াইট আর 4টে কালো বল আছে, ব্ল্যাক। এবারে দেখো কি বলেছে, এখানটায় যে 5টা 4টে রয়েছে, এবারে তুমি এখান থেকে একটা বল তুলে এখানে যখন দিচ্ছ, তাহলে বল যখন তোলা হচ্ছে তাহলে এখানে দুটো কন্ডিশন আসছে, বল যখন তোলা হচ্ছে এখানে দুটো কন্ডিশন কেন, যে যখন আমি বলটা তুলছি বলটা ইদার হোয়াইট হতে পারে বা ব্ল্যাক হতে পারে,
তাহলে প্রথম তোলা বলটা যদি আমার ঠিক আছে, তোলা বলটা যদি আমার সাদা হয়, ঠিক আছে, কারণ এখানে ভালো করে কোশ্চেনটা দেখো, থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটা বল তোলা হলো, তা অপর একটা থলিতে রাখা হলো, যার মধ্যে 5টা সাদা 4টে কালো বল আছে। দ্বিতীয় থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটা বল তোলা আছে, তাহলে লাস্ট বলটা তুলছো এইখান থেকে, তাহলে তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, তোলা বলটা সাদা হওয়া, তাহলে আমি এখান থেকে যেটা তুলবো সেটা হলো আমি হোয়াইট বলই তুলবো। কিন্তু এইখান থেকে যখন দিচ্ছি তখন তো আমাকে বলে দেয়নি কি দিচ্ছি, তাহলে প্রথম তোলা বলটা যদি আমার সাদা হয়ে যায়, তাহলে এখানটায় তোলা বলটা সাদা হলে তাহলে এই জায়গাটার কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে এখানে তুমি বলটা দিলে, সাদা বলটা দিলে, তাহলে এখান থেকে যখন সাদা বল দিলে তখন দ্বিতীয় থলিতে তখন সাদা বল হয়ে গেল 6টা, হোয়াইট হয়ে গেল 4টে, ব্ল্যাক হয়ে গেল। তাহলে দেখো এবার প্রথম থলি থেকে তোলা সাদা বলের সম্ভাবনা কি আছে, তাহলে প্রথমে এখানটা 15টা বল আছে, তাহলে 15টা থেকে একটা তুলছো 15C1, এখানে 8টা সাদা বলের থেকে 8C1, তার মানে পার্টিকুলারলি 8/15 আমরা লিখতে পারি। তাহলে দ্বিতীয়টা যখন রাখলে তখন সেখানে কি হয়ে গেল, 4টে ব্ল্যাক হয়ে গেল, 6টা হোয়াইট হয়ে গেল। এবার দ্বিতীয় থলি থেকে একটা বল তোলা হলো, সেই তোলা বলটা কি হওয়ার সম্ভাবনা বলেছে, সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে দ্বিতীয় থলি থেকে যখন তুলছি তাহলে সেটা সাদার জন্য আমি কি পাবো, তাহলে টোটাল বল হলো 10টা, সাদা আছে 6টা, তাহলে 6/10। আমি এটা করে নাও দেখাতে পারি, ঠিক আছে, ডাইরেক্ট তোমরা লিখতে পারো এরকম ভাবে। এবারে তাহলে মোট সম্ভাবনা কি হয়ে গেল, প্রথমটা থেকে সাদা, দ্বিতীয়টা থেকে সাদা, তাহলে দুটো থেকেই হোয়াইট হলো, তাহলে তার সম্ভাবনা এইটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে তোমার হয়ে গেল 8/15 ইন্টু 6/10। তাহলে এটা একটা হলো, এটা ফার্স্ট কন্ডিশনের জন্য হলো। এবার সেকেন্ড কন্ডিশন কি হবে, যদি এখান থেকে তোলা বলটা হোয়াইট না হলে ব্ল্যাক হতো, তাহলে ব্ল্যাক হলে প্রথমটায় কি হতো, তাহলে 7খানা ব্ল্যাক আছে 15টার মধ্যে, ঠিক আছে, যেহেতু একটা করে বল তুলছি তাই আমি কম্বিনেশন করে নাও দেখাতে পারি, ডাইরেক্ট আমরা এরকম লিখতে পারি কথায় লিখে, ঠিক আছে। এবার তুমি এখানে ব্ল্যাক দিলে, তাহলে ব্ল্যাক সংখ্যা হয়ে গেল 5টা, তাহলে ব্ল্যাক তখন আমার 5টা হয়ে গেল, হোয়াইট আমার এখানে 5টা রয়েছে, আর 6টা নয়, কিন্তু এটা তো ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে। সেকেন্ড কন্ডিশনটা আমি এখানে নিচে লিখে দেখাচ্ছি। তাহলে কি হয়ে গেল, তাহলে এখানে ব্ল্যাক হয়ে গেল 5টা ব্ল্যাক হয়ে গেল, আর হোয়াইট হয়ে গেল 5টা হোয়াইট হয়ে গেল। ওকে, তাহলে 5 5 10টা বল, তার মধ্যে আমার ব্ল্যাক বল কত, 5টা। ওকে, তাহলে এই দুটো কন্ডিশনকে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে যদি আমার মোট সম্ভাবনা বের করতে হয়। তাহলে এখানে যে আমার সম্ভাবনা বের করতে বলেছিল, যে রিকোয়ার্ড প্রবাবিলিটি, যে সম্ভাবনা, নির্ণেয় সম্ভাবনা, তাহলে 8/15 ইন্টু 6/10 প্লাস 7/15 ইন্টু 5/10। ওকে, তার মানে এখানে হয়ে গেল 150, তাহলে 6টা 48, 5 7 35, 8 5 13, 4 3 7 আর 1 8, 83/150, তাহলে হয়ে গেল তোমার এটাই অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে এই জিনিসগুলোকে দেখতে হবে। তার সাথে সাথে দেখবে তোমাদের দু একটা অঙ্ক থাকে প্রতিকূল অনুকূলের অঙ্ক, ঠিক আছে, সেই প্রতিকূল অনুকূলের অঙ্ক দেখে রাখবে, পরীক্ষায় না দেওয়ার সম্ভাবনাটাই সর্বাধিক থাকে, ঠিক আছে, সেই জিনিসগুলো একটুখানি দেখে রাখা, যেগুলো আমি বলছি সেগুলো তো দেখে রাখবেই অবশ্যই। এখানে কোশ্চেনে কি বলেছে, যে 3টি বাক্স আছে প্রথম দ্বিতীয় তৃতীয়তে, তাহলে 3টে বাক্স, তাহলে এই হলো একটা বাক্স, এই একটা বাক্স, এই একটা বাক্স, তাহলে 3টে বাক্স প্রথমে কি বলেছে, 3টে হোয়াইট, একটা ব্ল্যাক, 2টো হোয়াইট, 2টো ব্ল্যাক, আর একটা হোয়াইট, 3টে ব্ল্যাক বলেছে। এবার প্রত্যেকটা বাক্স থেকে একটা একটা করে বল তোলা হচ্ছে, প্রতিটা বাক্স থেকে একটা তুলছি, এটা থেকে একটা তুলবো, এটা থেকে একটা তুলবো, এটা থেকে একটা তুলবো, ঠিক আছে। তবে আমার কি বের করতে বলেছে, 2টি সাদা, ঠিক আছে, আর একটা কালো বল তোলার সম্ভাবনা। তাহলে এইটা যদি হয় তাহলে এই কম্বিনেশনটা আমরা কিভাবে পেতে পারি সেটা আগে আমাদের বুঝতে হবে। 2টো সাদা আর একটা কালো যদি পাই, তাহলে প্রথমটা যদি সাদা তুলি, দ্বিতীয়টা সাদা তুলি, তাহলে লাস্টেরটা আমাকে ব্ল্যাক তুলতেই হচ্ছে, কারণ 2টো সাদা একটা ব্ল্যাক। তাহলে সেম ভাবে যদি এইটা হোয়াইট হয়, এটা ব্ল্যাক হয়, তাহলে এইটা হোয়াইট হবে, আর এটা যদি ব্ল্যাক হয় তাহলে এটা হোয়াইট, এটা হোয়াইট। তাহলে প্রতিটার ক্ষেত্রে দেখো আমি যেটা লিখেছি, তাহলে সেইটায় এটা তোমার একটা কন্ডিশন, প্লাস সেকেন্ডটায় দেখো আরেকটা কন্ডিশন, যে 2টো হোয়াইট থাকছে অ্যাটলিস্ট, একটা ব্ল্যাক থাকছে, আর থার্ডেরটা একটা কন্ডিশন, যে 2টো হোয়াইট থাকছে, একটা ব্ল্যাক থাকছে। তাহলে এই 3টে কন্ডিশনের মান বের করে জাস্ট আমাকে যোগ করতে হবে। তাহলে প্রথমটা থেকে আমি হোয়াইট পাবো কত রকম উপায়, দেখো প্রথমে হোয়াইট কটা আছে, 3টে আছে, টোটাল কতগুলো বল, 4টে। এখানে হোয়াইট কটা আছে, 2টো আছে, টোটাল কতগুলো বল, 4টে। এখানে ব্ল্যাক কটা আছে, ব্ল্যাক আছে 3টে, টোটাল কতগুলো বল, 4টে। তাহলে হয়ে গেল কত, 3 2 6, 3 6 18/64 হয়ে গেল। সেকেন্ডের দেখো এখানে হোয়াইট একই, তাহলে 3 4 হয়ে গেল। এখানে ব্ল্যাক কটা ব্ল্যাক আছে, 2টো, 4টের মধ্যে 2টো হলো ব্ল্যাক। এখানে সাদা কতগুলো আছে, সাদা আছে একটা, তার মানে হলো 1/4, তাহলে 3 2 6/64। লাস্টেরটা দেখো, তাহলে এখানে ব্ল্যাক কতগুলো আছে, এখানে ব্ল্যাক আছে একটা, তাহলে 1/4 হয়ে গেল।
ওকে, এখানে তোমার হোয়াইট আছে দুটো, তাহলে 2/4 হয়ে গেল, আর এখানে হোয়াইট আছে কত একটা, তাহলে 1/4 হয়ে গেল, তাহলে এখানে 2/64। এবার তুমি যোগ করে দাও যে এখানটায় মোট সম্ভাবনা। কথাগুলো আমি আবারও বলছি, লিখে লিখে করবে, বইয়ের মতন পুরোটা টুকে দেওয়ার দরকার নেই। বইয়ে অনেক সময় ইন্টারসেকশন বা ফর্মুলা দিয়ে ডাইরেক্টগুলো করা থাকে, ফর্মুলাগুলো অনেকেরই বুঝতে অসুবিধা হয়, সেই ফর্মুলাগুলো বুঝতে পারে না, তাই জন্য যেরকমভাবে একদম সোজা পদ্ধতিতে বলে দিচ্ছি, তাহলে সেই জিনিসটা করো, তাহলে তোমাদের কি হবে না সুবিধা হবে। তাহলে এটা কেটে দাও, 13 দুগুণে 26 আর 32 দুগুণে 64 হয়ে গেল 13/32। তাহলে জাস্ট এই কথাগুলো যেটা আমি জাস্ট বুঝিয়ে দিলাম, এখানে তোমরা কি করবে, জাস্ট একটুখানি কথাই লিখবে যে প্রথম ক্ষেত্রে প্রথম পাত্র থেকে যদি সাদা বল তোলা হয়, দ্বিতীয় থেকে সাদা বল তুললে তৃতীয় থেকে আমরা কালো বল তুলবো, তাহলে এক্ষেত্রে প্রথমটা দিকে সাদা, দ্বিতীয়টা দিকে সাদা ও তৃতীয় থেকে কালো বল তোলার সম্ভাবনা, তাহলে এই তিনটে গুণ করে দেবে। দিয়ে আবার তৃতীয়টার ক্ষেত্রে লিখবে যে প্রথমটা থেকে সাদা, দ্বিতীয়টা থেকে কালো, তৃতীয়টা থেকে সাদা তোলার সম্ভাবনা, আবার লিখবে যে প্রথমটা থেকে কালো, দ্বিতীয়টা থেকে সাদা, তৃতীয় থেকে কালো তোলার সম্ভাবনা, দিয়ে নির্ণয়ের সম্ভাবনা, মোট সম্ভাবনা দিয়ে এরকম যোগ করে দেবে, দাস হয়ে গেল আমাদের অ্যান্সার শেষ। তাহলে এই জিনিসগুলোর সঙ্গে সঙ্গে দেখো আমাদের যে এক্সারসাইজ রয়েছে, সেই এক্সারসাইজেও কিছু কিছু অঙ্ক আমাদের এখানটায় করতে হবে। আমরা এখানটা লিখছি 0 লেস ইকুয়ালস টু পি অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়ালস টু 1। তাহলে এখানটা আমরা কি বলতে পারি, এখানে যদি -1 দিয়ে আমরা এটাকে গুণ করে দিই, তাহলে এটাকে -1 দিয়ে গুণ করে দিলে জিনিসটাকে কিরকম দেখতে পাওয়া যাবে, তাহলে এটা ঘুরিয়ে আমরা লিখছি, তাহলে -1 লেস ইকুয়ালস টু মাইনাস অফ পি এ ইন্টারসেকশন বি লেস ইকুয়ালস টু 0। তাহলে এখানটা এবার আমরা কি করব, পি অফ এ আর পি অফ বিটা যোগ করে দাও, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি। ওকে, তো এখানটায় হয়ে যাবে কত, এখানে -1 হলো, লেস ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, ইকুয়ালস টু লেস ইকুয়ালস টু এখানে হয়ে গেল পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে দেখো এখানটা কি পেয়ে যাচ্ছ, তাহলে এই জায়গাটা, এই লাস্টের টুকুনি পোর্শনটা থেকে যেটা আমরা বলতে পারি যে পি অফ এ ইন্টারসেকশন বি যদি লেস ইকুয়ালস টু 1 হতো, সেই টুকুনি এই জায়গাটা থেকে, তাহলে এই জায়গাটা থেকে এইটা মানে কি হলো, এইটা মানে হলো পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কি পেলাম, পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে আমরা পুরোটা না দেখিয়ে শুধু এইটুকুনি কন্ডিশনের উপর দেখাতে পারি, পুরোটা দেখালে জিনিসটা কি অনেকটা দেখতে ভালো লাগে, যেটা যে পুরোটা আমার দেখে জিনিসটার মানটা ভালো, মানে জিনিসটা পুরোটা এলো, ঠিক আছে, যে এখান থেকেই আমার মানটা বেরোলো, সেটা দেখিয়ে দেওয়াটা অনেক বেশি বাঞ্ছনীয় হয়। সেমভাবে এই ঘটনাগুলো যেরকম রয়েছে, এই ঘটনাগুলো প্রতিটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে, যেমন এইটা রয়েছে, এই যদি প্রথমে আমি যদি দেখাতে চাই, হ্যাঁ, কি যে কোন পার্টটা আমি দেখাতে চাইবো সেইটা আমাদের দেখতে হবে, যে এ ইন্টারসেকশন বি ইজ লেস ইকুয়ালস টু এ, এরকম যদি দেখাতে পারি, তাহলে এ ইন্টারসেকশন বি লেস ইকুয়ালস টু এ। এবার প্রবাবিলিটি চাপিয়ে দাও, প্রবাবিলিটি অফ, তাহলে এ ইন্টারসেকশন বি লেস ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ, ব্যাস হয়ে গেল প্রবাবিলিটি অফ এ। তাহলে এটা একটা কন্ডিশন। সেম ভাবে এখানটায় কি দেওয়া আছে, ইন্টারসেকশনের সাথে এটা সম্পর্ক দেওয়া আছে। এবার তাহলে আমরা কি লিখবো, পি অফ এ ইউনিয়ন বি, হ্যাঁ, লেস ইকুয়ালস টু 1। তাহলে এখানটায় পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লেস ইকুয়ালস টু হয়ে গেল 1। তাহলে এটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি ইকুয়ালস টু হলো 1 মানে লেস ইকুয়ালস টু হলো 1 প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এইটা আর এইটা, এই দুটো থেকে কি পাচ্ছ, তাহলে এখানে হয়ে গেল পি অফ এ, ঠিক আছে, লেস ইকুয়ালস টু, তাহলে হয়ে গেল এখানে গ্রেটার ইকুয়াল টু, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। ওকে, আর এই 1টা এদিকে দিয়ে দিলে তাহলে -1 হয়ে যাবে। তাহলে দেখো পি অফ এ প্লাস পি অফ বি -1 লেস ইকুয়ালস টু পি অফ এ ইন্টারসেকশন বি, সেম কন্ডিশন। তাহলে এই জিনিসগুলো সেম একদম ফর্মুলাকে ইউজ করে আমরা এখান থেকে করতে পারবো। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের একটুখানি দেখে রাখতে হবে, যে কন্ডিশন দিয়ে যদি আমাদের দেয়, এবং বইয়ের মধ্যে এই নীল চক্ষুর অঙ্ক অনেকে কিন্তু গুলিয়ে ফেলে। এটা নীল চক্ষুর অঙ্কটা গুলিয়ে ফেলার মতন কিছু নেই, জাস্ট আমাদের কি করতে হবে, যে কোশ্চেনটাকে আমাদের ভালো করে রিড করতে হবে। প্রবাবিলিটির অঙ্কে কোশ্চেন যদি আমরা রিড করতে পারি, তাহলে আমার অ্যান্সার করতে সুবিধা হবে। যদি না রিড করতে পারি, তাহলে কিন্তু আমি অঙ্ক করতে পারবো না। কেন? দেখো শ্রেণীতে 30 জন বালক আছে, 20 জন বালক আছে, তাহলে নাম্বার অফ বয়েস হয়ে গেল 30। আমি জাস্ট আবারও বলছি যে আমি জিনিসগুলোকে বুঝিয়ে দিচ্ছি, জিনিসগুলো একটু ধরে ধরে লিখবে নিজেদের মতন করে, ঠিক আছে, কথাগুলো শুনে। তাহলে 30 জন বালক আছে, 20 জন বালিকা রয়েছে, এবং অর্ধেক বালক এবং অর্ধেক বালিকা নীল চক্ষু বিশিষ্ট। তার মানে 15 জন হলো বালক যাদের হলো ব্লু আই,
ঠিক আছে, আর এদেরও ব্লু আই হয়ে গেল, তোমার হয়ে গেল 10 জন। এবার শ্রেণী থেকে উদ্দেশ্যহীনভাবে যখন একজনকে নির্বাচিত করা হলো, তাহলে সে বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট হবে। কথাটা এখানে বুঝতে হবে, সে বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট। ঠিক আছে, তাহলে নীল চোখ কত পেলাম, নীল চোখ পেয়েছি কিন্তু 25 জন। তাহলে ব্লু আই পেয়েছি তোমার 25 জন। তার মানে অথবা কথাটা ইউজ করা হয়েছে, যে সে বালক হতে পারে অথবা নীল চক্ষু বিশিষ্ট হতে পারে। তাহলে এই জন্য তোমাদেরকে কিন্তু এখানটায় একটা কন্ডিশনটাকে ভালো করে বুঝতে হবে। যদি বালক আমি বয় দিই আর নীল চক্ষু যদি বিই দিই, তাহলে এখানে তাদের ইউনিয়ন বের করতে বলা হয়েছে, অথবা তার মানে প্রবাবিলিটি অফ ব্লু আই আর হলো নীল চক্ষু বিশিষ্ট, মানে তোমার হলো বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট। তার মানে ফর্মুলাটা কি হয়ে গেল, প্রবাবিলিটি অফ বিই আর হলো মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন বিই। তুমি যদি এই দুটোকে আলাদা আলাদা করে নোটেশন করতে চাও তাহলে নোটেশন করতে পারো। এবার দেখো প্রবাবিলিটি অফ বি মানে বালক হওয়ার সম্ভাবনা কত, তাহলে মোট ছাত্রছাত্রী কত, মোট কত আছে 30 প্লাস 20, তাহলে হলো 50 জন। 50 জনের মধ্যে এখানটায় বালক কতজন আছে, 30 জন, তাহলে হয়ে গেল 30/50 প্লাস এবার হলো নীল চক্ষু কতজন, 25 জন। কতজনের মধ্যে, 50 জনের মধ্যে বলেই দিয়েছে, অর্ধেক জন। আর এদের হলো ইন্টারসেকশন মানে বালক এবং নীল চক্ষু বিশিষ্ট, সেটা কতজন আছে, 15 জন। ঠিক আছে, 15 জন রয়েছে কতজনের মধ্যে, 50 জনের মধ্যে। ওকে, আমি আবারও বলছি, এই যে বি ইন্টারসেকশন বিই, বি মানে কি বালক আর বিই মানে কি বালক নীল চক্ষু বিশিষ্ট। তাহলে বালক তোমার 30 জন ছিল আর নীল চক্ষু বিশিষ্ট 15 জন ছিল, মানে বালক যারা নীল চক্ষু বিশিষ্ট, এই যে অর্ধেক, তাই জন্য ইন্টারসেকশনটা 15/30 হয়ে গেল। তাহলে 50 এখানটা হয়ে গেল 30 প্লাস 25 মাইনাস 15, তার মানে হলো 40/50, মানে হলো 4/5। সেমভাবে এই যে টিকিটেরও যে গল্পটা দেওয়া হয়েছে, এই টিকিটেরও একই ব্যাপার। দেখো 200টা টিকিটের মধ্যে উদ্দেশ্যহীনভাবে একটা টিকিট তোলা হলো, তোলা টিকিটটি 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। দেখো 3 অথবা 7 মানে হলো এখানটায় 3 অথবা 7 বলেছে, ঠিক আছে। তার মানে এখানটায়ও তুমি সেম কাজ করতে হবে, যে 3 ইউনিয়ন 7-এর গুণিতকগুলোকে তোমাকে নিয়ে আসতে হবে। যাতে আমি এটা বোঝানোর জন্য লিখি, তাহলে প্রবাবিলিটি অফ 3-এর গুণিতক, প্রবাবিলিটি অফ 7-এর গুণিতক আর প্রবাবিলিটি অফ 3 এবং 7-এর উভয়ের গুণিতক। এবার 3-এর গুণিতক কতগুলো রয়েছে, তাহলে তোমার এখানে টার্ম কতগুলো, 200টা। তাহলে এখানে টিকিট সংখ্যা হলো আমার 200টা, তাহলে 200টা যদি হয় তাহলে 3-এর গুণিতক কোথা থেকে শুরু হচ্ছে, দেখো 3-এর গুণিতক কতগুলো আসছে টোটাল এখানে, তাহলে 200কে 3 দিয়ে ভাগ করে দাও, 200কে 3 দিয়ে ভাগ করে দিলে 3 6 18 20, 3 6 18, তার মানে এখানে 66টা, তাহলে 66টা পদ আছে। তাহলে 3-এর গুণিতক হলো 66টা, আর 7-এর গুণিতক কত, তাহলে 7 দিয়ে ভাগ করে দাও 200কে যদি আমি 7 দিয়ে ভাগ করে দিই, 7 2 14, 60, 7 8 56, তার মানে হয়ে গেল তোমার 28টা আছে 7-এর গুণিতক। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ 3 হয়ে গেছে তোমার এখানটায়, তুমি কত পাচ্ছ টোটাল 200টার মধ্যে তোমার 3-এর গুণিতক হলো 66টা আর 7-এর গুণিতক হয়ে গেল 200টার মধ্যে 28টা। ওকে, এবার এখানটায় তাদের কমন কি আছে, তার মানে 3 আর 7-এর কমন মানে হলো এদের গুণিতক, কমন মানে হলো 3 7 21-এর গুণিতক দেখতে হবে। তার মানে 200কে তাহলে আমি কি করব, 200কে তাহলে আমরা 21 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 21, ঠিক আছে। 8 দিয়ে করলে 8 1 8, 8 2 16, 9 দিয়ে করলে হয়ে যাবে, 9 1 9, 9 2 18, তাহলে 9টা আছে। তাহলে এটা কত হয়ে গেল, 9 তুমি এখানটায় পেয়ে গেলে 200। ওকে, তাহলে এখানে লসাগু তোমার 200 হয়ে গেল, তাহলে 66 প্লাস 28 মাইনাস 9। ওকে, তাহলে এখানে হলো 8 আর 6 14, তোমার হয়ে গেল 6 2 7 8 9, 94 মাইনাস 9 200, ঠিক আছে। তার মানে এখানটা হয়ে গেল 200, 10 84 85। এবার তুমি এটাকে কেটে ছোট করলে তোমার অ্যান্সার যেটা আসবে সেটা তোমার হয়ে গেল। ওকে, সেম ভাবে আমাদের দেখো এখানটায় এই তাসের গল্প, তাসের যদি অঙ্ক দিয়ে দেয়, হ্যাঁ, রুইতন হরতন চিরতনের এই যে আমার টোটাল নাম্বার অফ তাস কতগুলো, 52টা, আর প্রতিটার কতগুলো থাকে, প্রতিটা 13টা করে থাকে, ঠিক আছে, প্রতিটা 13টা করে থাকে, তাই জন্য 4 13 52, প্রতিটায় একটা করে টেক্কা যেটাকে আমরা এস বলি, একটা রাজা, একটা রানী, একটা গোলাম, এই 4টে থাকছে, ঠিক আছে, যেগুলোর মধ্যে তোমার ফেস কার্ড হলো এই 3টে,
এবং বাকিগুলো যেটা 2 থেকে শুরু করে 10 পর্যন্ত নাম্বারের কার্ড থাকে। এবারে কি বলেছে, দুজন বালকের প্রত্যেকের নিকট 52টি তাসের একটা প্যাকেট থেকে তারা প্রত্যেকেই খুশি মতন একটি করে তাস তুললো। 2টি তাসই রুইতনের রাজা হতে পারবে। দুজনেই তুলছে, দুজনের কাছে প্যাকেট আছে, ভালো করে দেখবে কথাটা, দুজনেই আলাদা আলাদা তুলছে, তাহলে 2টি তাসই রুইতনের রাজা হবে। তাহলে রুইতনের রাজা, তাহলে রুইতনের রাজা একটাই আছে, কারণ দেখো একটা রুইতন, হিরেতন, মানে যেটা আমরা জানি না তাসের নামগুলো, হ্যাঁ, একটা হলো ইস্কাবন, রুইতন, চিরেতন, হ্যাঁ, হরতন, এই যে তাসগুলো রয়েছে যেগুলোকে আমরা ইংরেজিতে কি বলি, একটাকে বলি ক্লাব, একটাকে বলি স্প্রেড, হ্যাঁ, একটা বলি ডায়মন্ড, একটা হার্ট, এই যে চার ধরনের তাসগুলো আছে, প্রতিটারই রাজা একটা করে, প্রতিটা রানী একটা করে, আর কুইন একটা করে, অনেকে বাংলা ইংরেজি নামের মধ্যে গুলিয়ে ফেলে, ঠিক আছে। তো সেইটা নিয়ে এখানে কোনো সমস্যা হওয়ার দরকার নেই, কারণ কি বলেছে 2টি তাসই রুইতনের রাজা। তাহলে প্রথম যে বালকটা ছিল, প্রথম বয়, তার কাছে যে 52টা তাস আছে, সেই 52টা তাসের মধ্যে সে একটা তুলছে, হ্যাঁ, তাই জন্য নিচে 52ই লিখলাম। আর সেই 52টা তাসের মধ্যে রুইতনের রাজা একটাই আছে, তার মানে 1-এর 52। আর যে সেকেন্ড বয় ছিল তার কাছেও সেম কন্ডিশন হবে, 1-এর 52। তাহলে তোমার এই যে 2টি তাসই রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা, তাহলে 1 নম্বরের অ্যান্সার হবে 1-এর 52 গুণ তোমার 1-এর 52, 52 গুণ করে যেটা আসে 2504 বা সামথিং কিছু একটা আসে, আমার মনে নেই, একটু গুণ করলেই দেখতে পাওয়া যাবে। তাহলে সেই তুমি অ্যান্সারটা এখানে বসিয়ে দিতে পারো, ব্যাস তোমার সেটার অ্যান্সার হয়ে 25 হবে না, 26 হয়ে যাওয়া বা 27 হয়ে যাওয়ার সম্ভাবনা। 25 তো 2500 হয়ে যায়, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 0, 2704 হয়ে গেল। তাহলে 1-1 1, তাহলে এটা হয়ে গেল তোমার একটা অ্যান্সার। 2 নম্বর অ্যান্সারটা তোমার কি আছে দেখো, 2টি রুইতন হবে। এবার দেখো দুটোই রুইতন বলেছে, রুইতনের কতগুলো তাস থাকে, 13টা করে, তাহলে 13/52। আর দ্বিতীয়টার কাছে আছে 13টা 52, হ্যাঁ, কারণ দুজনে আলাদা আলাদা ডেক অফ তাস আছে, দুজনে যদি একটাতে দিয়ে দিত তাহলে প্রথমে যে তুলতো তার 13/52, দ্বিতীয়টা যে তুলতো এখানে তাহলে 12টা হয়ে যেত এবং 51 হয়ে যেত, কারণ একই তাস থেকে তুলছে। কোশ্চেন বদলে দিলে অ্যান্সারের প্যাটার্ন বদলে যাবে। তাহলে এখানটায় 4-52, 4-52 মানে 1-এর 16 অ্যান্সার আসবে, ঠিক আছে। তো সেম ভাবে 3 নম্বরটা কি বলেছে দেখো, 3 নম্বরটা বলে 2টি তাসই রাজা হওয়ার সম্ভাবনা। রাজা 4টে রাজা থাকে, হ্যাঁ, প্রতিটার একটা করে রাজা, তাহলে 4টে থাকছে 52টার মধ্যে, তার মানে 1-এর 13, দ্বিতীয়টারও তোমার 1-এর 13 আসবে, তার মানে 1-এর 169 হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে এইভাবে তুমি কোশ্চেনটা যদি বোঝো তাহলে আমার অ্যান্সারগুলো চলে আসবে। সেমভাবে প্রতিটার ক্ষেত্রে যে এই যে উদ্দেশ্যহীনভাবে 2টি সংজ্ঞা নির্বাচন করা হলো, হ্যাঁ, 2টি একত্রে নির্বাচিত হয়, এই যে তাদের সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা, দেখো এখানটা কোশ্চেনটা কি বলেছে, ভালো করে কোশ্চেনটা পড়ো। বলেছে 1, 2, 3, 4 সংখ্যাগুলি থেকে উদ্দেশ্যহীনভাবে 2টি সংখ্যা নির্বাচন করা হলো, তা নির্বাচিত সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে। যখন সংখ্যা দুটিকে একত্রে নির্বাচিত করা হয়, তাহলে একত্রে যখন আমি নির্বাচিত করছি, তাহলে দেখো ভালো করে দেখো, আমি কটা নির্বাচিত করছি, দুটোকে, তাহলে টোটাল কটা সংখ্যা আছে, 4টে, তাহলে নিচে আমার হয়ে যাবে 4টের মধ্যে দিয়ে 2টো, তাহলে 4c2 নিচে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো কি বলেছে, দুটির সমষ্টি যাতে অযুগ্ম হয়, তাহলে অযুগ্ম হতে হলে কি কি নিতে হবে, তাহলে দুটোই আমাকে হয় মানে যেটা নেবো, একটা ইভেন নেবো, একটা অড নেবো। তাহলে অযুগ্ম হতে গেলে 1-এর সাথে আমি 2 নিতে পারি, 1-এর সাথে আমাকে 4 নিতে হবে, আর কি নিতে পারি, 2-এর সাথে 3 নিতে পারি, আর 3-এর সাথে আমি 4 নিতে পারি। তাহলে এই সব কটার সমষ্টি দেখো অযুগ্ম হবে, তাহলে কটা পেলে, 4টে, তাহলে 4/4c2, তাহলে 4c2 মানে হয়ে গেল 4, 2, 4 ফ্যাক্টোরিয়াল, তাই তো, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2, 2 4, 3, 2, 2 দিয়ে কেটে গেল 6, তাই তো, তার মানে হলো 4/6, তার মানে হলো 2/3, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, দুটো একত্রে নির্বাচিত হবে। এবার যদি পুনঃস্থাপন হয়ে যায় তাহলে একটুখানি তোমাকে চিন্তা করে নিতে হবে যে পুনঃস্থাপনের ক্ষেত্রে তুমি জিনিসটাকে কি করবে, ঠিক আছে। তাহলে পুনঃস্থাপনে করার জন্য যে পুনঃস্থাপন প্রক্রিয়াটি একটির পর একটি নির্বাচিত হয়, তাহলে একটার পর একটা যদি নির্বাচিত হয় তখন আমি সেখানটায় কি করব, ঠিক আছে। তাহলে দেখো একটার পর একটা যদি নির্বাচিত হয়, প্রথমটা তুললে, ঠিক আছে, তারপরে রাখলে, তারপরে আবার তুললে, এবারে দেখো এবারে এই যে বলেছে না 2টি সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা পুনঃস্থাপন প্রক্রিয়া, তাহলে প্রথমটা তুলছো, তাই না, এই যে নির্বাচিত সংখ্যা দুটির সমষ্টি, দুটো সংখ্যা এখানে একত্রে হয়েছিল বলে গল্প শেষ হয়ে গেছিল, এখানে পুনঃস্থাপন প্রক্রিয়ায় দুটো গল্প আছে। এখানটায় দেখো টোটাল যে সংখ্যাগুলো দিয়েছে, দুটো যুগ্ম দিয়েছে, দুটো কিন্তু অযুগ্ম দিয়েছে।
এবারে আমার এই যে যুগ্ম আর অযুগ্মের ক্ষেত্রে একটা যুগ্ম লাগে একটা অযুগ্ম লাগে, তবেই আমি অযুগ্ম সংখ্যা পাবো, নাহলে কিন্তু আমরা অযুগ্ম সংখ্যা পাবো না। তাহলে এই যে একটা যুগ্ম আর একটা অযুগ্মর মধ্যে দিয়ে এইটা যুগ্ম, প্রথমে যুগ্ম তুললে তারপর একটা অযুগ্ম তুললে, ঠিক আছে, সেটা একটা কন্ডিশন হতে পারে। আর না হলে প্রথমে অযুগ্ম তুলবে তারপর একটা যুগ্ম তুলবে, ঠিক আছে। তাহলে 1/4 প্লাস 1/4, তার মানে 1/2, জাস্ট আমার অ্যান্সার হয়ে গেল। এইভাবে তোমাকে জিনিসটা বুঝে নিতে হবে যে আমার কোন জায়গাতে আটকাচ্ছে, সেই জায়গাটা যদি আমি রেকটিফাই করতে পারি, হ্যাঁ, ভালো করে জিনিসটাকে বুঝতে পারি, তাহলে এই সমস্ত জিনিসগুলো, এই যে অঙ্কগুলো এখানটায় রাখা রয়েছে, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে একই সূত্র ফর্মুলা ইজি করে ব্যবহার করা হয়েছে। থলির অঙ্ক প্রতিস্থাপন করা, প্রতিস্থাপন না করা, সব কটা আমরা বলে বলে দেখিয়ে দেখিয়ে দিয়ে এলাম। প্রতিটা জিনিসগুলো করো, ঠিক আছে। সলিউশনও করা রয়েছে, সেখানটা যাও, প্লেলিস্টে যাও, সেই জিনিসগুলো করে দেওয়া রয়েছে। তাহলে এখানে প্রবাবিলিটির সমস্ত জিনিসগুলো হয়ে যাবে। শুধু আরেকটা জিনিস বলে দিই, এই যে এই প্রমাণগুলো, ঠিক আছে, এই প্রমাণগুলো কিন্তু দেখে রাখবে যে পৃথক পৃথক ঘটনার ক্ষেত্রে কি রয়েছে, ঠিক আছে। এই যে ঝোঁকশূন্য পাশা দুটির সমষ্টি 10 বা তার বেশি হওয়ার সম্ভাবনা যখন প্রথম পাশায়, হ্যাঁ, কি বলে 5 পড়ে, তাহলে প্রথম পাশায় মানে পাশায় যদি আমার 5 পড়ে, প্রথম পাশায় যদি আমার এখানে 5 পড়ে, তাহলে 5, দ্বিতীয় পাশায় এখানে 5 পড়লো, তাহলে 5 5 এখানে হয়ে গেল 10, এখানে যদি 5 পড়ে তাহলে এখানে হয়ে গেল 6, ঠিক আছে। তাহলে এইটাই আমার কিন্তু ফিক্সড, কারণ যখন প্রথম পাশায় 5 পড়ে তখন আমাকে এখানটায় বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমার প্রথম পাশায় যখন 5 পড়ে সেই কন্ডিশনের ওপরে ডিপেন্ড করে আমি এখানটায় জিনিসটাকে ছুটছি, সেইখানে কিন্তু একটা কন্ডিশনের ব্যাপার চলে গেল। এই কন্ডিশনের ব্যাপারগুলোকে আমাদেরকে মাথায় নিতে হবে যে একটা প্রথম পাশায় 5 পড়লে এখানে দ্বিতীয় পাশায় 5, প্রথম পাশায় 5 পড়লে দ্বিতীয় পাশায় হয়ে গেল 6, এছাড়াও এছাড়া কিন্তু 10 বা তার বেশি এইটুকুনি হয়ে গেল, এইটা কিন্তু ফিক্সড। এবার টোটাল তোমার আউটকাম 36টা, তুমি এখানে পাচ্ছ 2টো, সেই জিনিসটাকে তোমাকে এখানে ভেবে দেখতে হবে, ঠিক আছে। এছাড়া কিন্তু আর কোনো এখানটায় চিন্তা ভাবনা করার বিষয় নেই। চিন্তা ভাবনার বিষয় হলো এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে কি রয়েছে না, এখানে হলো তোমার ওই বাইস থিওরেম রয়েছে, ঠিক আছে। বাইস থিওরেমের একটা অঙ্ক ভালো করে করবে যেটা তোমার দেবে, ঠিক আছে। তাই জন্য প্রসেসটাকে ভালো করে মনে রাখবে। যেমন দেখো ওইখানটায় আগেরও 3টে পাত্রের অঙ্ক করেছে, 2টো পাত্রের অঙ্ক হচ্ছে, ওখানটায় বলে দেয়নি যে কোনটা কোন পাত্র থেকে নির্বাচন করার সম্ভাবনা বের করতে, এখানে নির্বাচন করার সম্ভাবনাটা তোমাকে বের করতে বলেছে। তাই জন্য তোমাদের এখানে একটুখানি কন্ডিশনাল প্রবাবিলিটি কাজে লাগাতে হবে। ওকে, তাহলে প্রথম পাত্র রয়েছে, তাহলে এই একটা পাত্র, এই একটা পাত্র আর এই একটা পাত্র। তাহলে তোমার এখানটায় কি বলেছে, এ পাত্রে কি রয়েছে, একটা হোয়াইট রয়েছে, 2টো ব্ল্যাক রয়েছে, 3টে রেড রয়েছে। বি পাত্রে কি রয়েছে, 2টো হোয়াইট রয়েছে, একটা ব্ল্যাক রয়েছে, একটা রেড রয়েছে। সি পাত্রে কি রয়েছে, 4টে হোয়াইট, 5টা ব্ল্যাক, 3টে হয়ে গেল রেড, এটা রয়েছে। এবার যথেচ্ছভাবে একটি পাত্র নির্বাচন করা হলো, তাহলে প্রথম পাত্র নির্বাচন করার প্রবাবিলিটি, তাহলে প্রবাবিলিটি অফ এ, তাহলে প্রথম পাত্র নির্বাচন করছো, তাহলে পাত্র নির্বাচন করার প্রবাবিলিটি কি হয়ে গেল, 3টের মধ্যে একটা, তাহলে 1/3। প্রবাবিলিটি অফ বি নির্বাচনেরও প্রবাবিলিটি হয়ে গেল 1/3। প্রবাবিলিটি অফ সি, সেটাও নির্বাচন করার প্রবাবিলিটি হয়ে গেল 1/3, তাহলে হয়ে গেল 3টে। এবার তোমাকে কি বলেছে, যদি তোলা বল দুটির একটি সাদা ও একটি লাল হয়, তবে দুটি এ পাত্র থেকেই নেওয়া হয়েছে তার সম্ভাবনা এখানে বের করতে বলেছে। এখানে আবার একটুখানি জিনিসটাকে মার্চ করে দিয়েছে, যদি তোলা বল দুটির একটি সাদা একটা লাল, ঠিক আছে, যথেচ্ছভাবে তুমি তুলছো, তাহলে যে কোনো একটা পাত্র থেকে তুলবে, ঠিক আছে। সেইটা দেখো প্রথম পাত্র থেকে যদি তুলি, ঠিক আছে, প্রথম পাত্র থেকে যদি আমার তোলা হয়, হ্যাঁ, তাহলে তুমি একটা কন্ডিশন কি না, তোমার এই যে এইটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কি বের করে নিতে হয়, যে এক্স একটা বের করে নিতে হয়। তাহলে এক্স হলো তোলা বলের একটা সাদা একটা হলো লাল, যেটা কন্ডিশন বলে দেবে যে একটা হোয়াইট হবে আর একটা হলো রেড হবে। তাহলে দেখো তুমি যদি প্রথম পাত্র থেকে তোলো, তাহলে যেটা থেকে তুলছো, তাহলে এই যে একটা লাল একটা সাদা তুলছো কোথা থেকে, এ থেকে, তাই জন্য সেটাকে লেখা হয় x/a। তাহলে নিচে টোটাল আছে, নিচে কতগুলো বল আছে, 3 2 5 এটাকে 6টা, তাহলে 6টা বলের মধ্যে তুমি কটা বল তুলছো, 2টো বল তুলছো। আর এখানটায় কি রয়েছে, x মানে হলো সাদা, তাহলে সাদা বল তোলার প্রবাবিলিটি কত, তাহলে সাদা বল একটাই আছে, তাহলে 1c1। আর লাল বল তোলার প্রবাবিলিটি, লাল কটা আছে, 3টের মধ্যে থেকে একটা, এটা হলো টোটাল তোমার কন্ডিশন। ওকে, সেকেন্ড তোমার কি আছে, তুলছো কন্ডিশনটা বি থেকে, তাহলে বি এর টোটাল কটা বল আছে, 2 3 একে 4টে বল আছে, তাহলে 4টে বলের মধ্যে 2টো বল তুলবে। এবার সেম ভাবে তোমার একটা সাদা, তাহলে এখানে সাদা তোলার সম্ভাবনা হলো 2c1, ঠিক আছে। আর তোমার রেড তোলার সম্ভাবনা হলো 1c1,
আর একটা কি রয়েছে প্রবাবিলিটি অফ এক্স বাই হয়ে গেল সি, তার মানে এখানে টোটাল কটা বল আছে, 4 5 9 আর 3 12টা বল আছে, ঠিক আছে। 12টা বলের থেকে তুমি দুটো তুলছো, 12C2, ঠিক আছে। আর কি হয়ে গেল তোমার এখানটায় কি তুলছে, একটা হোয়াইট 4টে আছে, তাহলে এখানে হয়ে গেল 4C1, আর হলো একটা রেড, তাহলে হয়ে গেল 3C1। ওকে, তাহলে এটা বের করে নেবো ক্যালকুলেটর ইউজ করে, মানগুলো বের করে নেবে, আমি ক্যালকুলেটর এখন ইউজ করছি না। তাহলে এইটার মানগুলোকে বের করে নেবে এবং তার সাথে সাথে এবার যদি বাইস থিওরেমটাকে অ্যাপ্লাই করতে পারো, যে প্রবাবিলিটি কি বের করতে বলেছে, এইটা এই যে এক্সটাকে তোলা হচ্ছে সেটা কোথা থেকে, যে এ পাত্র থেকে, তাহলে এ বাই এক্স যেটা বের করতে বলছে সেটা তাহলে আমি ওপরে রাখছি। তাহলে এবারে ফর্মুলাটাকে এরকম রয়েছে, যেটা বের করতে বলেছে এ বাই এক্স, তাহলে এখানটা হয়ে গেল প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ এক্স বাই এ, আর নিচে সব কটার সেম গুণ করে করে যাবো, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ এক্স বাই এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এক্স বাই বি প্লাস প্রবাবিলিটি অফ সি ইন্টু প্রবাবিলিটি অফ এক্স বাই সি, ঠিক আছে। তার মানে এখানটায় প্রতিটার মানগুলো এবার বসিয়ে দাও, তাহলে সেই বসিয়ে দিলে মানগুলোর অ্যান্সার তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে। সেম জিনিসগুলো আমরা করব, বিশেষ করে এই অঙ্কগুলো আমাদেরকে একটু দেখতে হবে, কারণ ফার্স্ট আর এই 22-এর মধ্যে এই পার্থক্যগুলো আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হয়। যে এখানটা দেখো বলেছে এই যে সত্যি হওয়ার সম্ভাবনা, সে একটা ছক্কা ছড়ে যে বলেছিল সে ছক্কা পড়বে, ঠিক আছে। কোনটা আমরা বাইস থিওরেম ইউজ করব, কোনটা বাইস থিওরেম ইউজ করব না, সেই জায়গাগুলোকে বের করতে হবে, কারণ ছক্কা পড়ে সেইটা কিন্তু ছক্কা পড়ার যদি ঘটনা আমি A1 দিয়ে বোঝাই, তাহলে তার প্রবাবিলিটি কিন্তু হলো 1/6, আর A2 দিয়ে যদি বলা হয় যে ছক্কা না পড়ার ঘটনা, তাহলে এর কমপ্লিমেন্ট, তার মানে হলো 5/6 হয়ে গেল। এবার যে সত্যি কথা বলছে কি বলছে না, এই যে একটি ছক্কা ছোড়ে এবং বলে যে 6 পড়েছে, সত্যিই 6 পড়েছিল তার সম্ভাবনা, তাহলে দেখো যদি 6 পড়ে, ঠিক আছে, যে 6 পড়েছে এই সত্ত্বে যদি আমরা বলি সে সত্যি কথা বলে, সে কবার সত্যি কথা বলে, এক ব্যক্তি 4বার কথা বলে 3বার সত্যি কথা বলে, তাহলে সত্যি কথার ঘটনা হলো 3 বা 4-এর মধ্যে, আর মিথ্যা কথা হলো 1-এর মধ্যে, মানে 4বারের মধ্যে 1বার। তাহলে সত্যিই 6 পড়েছিল মানে আমাকে সত্যিটাকে বের করতে বলছে, মানে এটা ট্রু, এটা হলো ফলস, তাহলে ট্রুটাকে বের করতে বলছে। হ্যাঁ, তাহলে সেটার ক্ষেত্রে কি হচ্ছে, যখন ট্রু হবে তাহলে তার প্রবাবিলিটি কত হয়ে যাবে, তখন আমার এই যে ফার্স্ট কন্ডিশনে 1/6, আর নিচে কি হয়ে গেল, যে 3-এর 4-এর সাথে তোমার হয়ে গেল 1-এর এই যে 3-এর 4 হয়ে গেল না, আর 3-এর 4-এর সাথে তোমার কি গুণ হয়ে যাচ্ছে, তাহলে 1-এর 6 গুণ হয়ে যাচ্ছে, আর তোমার এই পড়ে রইলো 1-এর 4-এর সাথে কি গুণ হয়ে গেল, 5-এর 6, জাস্ট এটাই ক্যালকুলেট করলে মান বেরিয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা প্রবাবিলিটির অঙ্কগুলো কিন্তু করে থাকি। জাস্ট এই সিম্পল প্রসেসগুলোকে ফলো করো, এগুলোকে দেখো, কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো, হ্যাঁ, ঠিক আছে। আর ইয়ার কোশ্চেনগুলো আর বাকি জিনিসগুলোর জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না, নোটিফিকেশনটা অন করে রাখো, সমস্ত জিনিসগুলো তোমরা থ্রু আউট পেয়ে যাবে। এবং আমাদের এইচএস এর পরেও তোমাদের WBG এর জন্য আস্তে আস্তে ক্লাস, লাইভ ক্লাস এবং মক টেস্ট সমস্ত কিছু হতে থাকবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।